আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আগামী ক্লাসগুলো কতটুকু গ্রহণ করতে পেরেছো জানি না। আজকেও আমি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে আসছি। আমি নাসিমা আক্তার ম্যাডাম, নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্যের রূপ ও রীতি এই টপিক্সটাই আমরা আজকে পড়ব। লিখেছেন হায়াত মাহমুদ। প্রথমে আমরা লেখকের পরিচিতিটা একটু জেনে নেই। হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি বর্তমানে ঢাকার গ্যান্ডারিয়া অঞ্চলে স্থায়ী বাসিন্দা। তার পিতা ছিলেন মোহাম্মদ শমশের আলী, মাতা আমিনা খাতুন। কর্মজীবনটা দেখো ওখানের ভিতর থেকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তার অনেক সাহিত্যকর্ম আছে। সাহিত্যকর্মে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তী সময়ে গবেষণা এবং প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। তিনি অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, এটা একটা কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল ইসলাম কিশোর জীবনী, প্রতিবার খেলা, নজরুল বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা এরপরে আরও তিনি বাঙালি বলিয়া লজ্জা নাই, তারপরে এছাড়াও রচনা করেন বাংলা লেখার নিয়ম কানুন ও কিশোর বাংলা অভিধান ইত্যাদি। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন, যদিও এখানে তারিখটা দেওয়া নাই, সেটা ছিল 1983 সালে। এখন সাহিত্যের রূপ এবং রীতি তোমরা একটু খেয়াল করো। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময়ে গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করে, অর্থাৎ আমরা আলাদা আলাদা সেগুলো পড়ার মাধ্যমে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্যরচনা ইত্যাদি। আর রীতি কি? রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হচ্ছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। এটাই হচ্ছে সাহিত্যের রূপ এবং রীতি। এই সাহিত্যের রূপ এবং রীতির মধ্যে আমরা যেমন এখানে বলেছি যে বিভিন্ন গদ্য, পদ্য, গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি আলাদা আলাদাভাবে রয়েছে। তো আমরা এখানে কবিতা নিয়ে আজকে আলোচনা করব। কবিতাটা সবাই দেখো। কবিতা কাকে বলে? ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুইটি রূপভেদ আছে। রূপভেদগুলো হলো মহাকাব্য ও গীতিকবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। মূলত মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুইটি কাহিনীর একটি হলো রামায়ণ আর একটা হলো মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থ হলো মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। অর্থাৎ এমন কোনো ঘটনা নেই যা মহাভারতে উঠে আসে না। মহাভারত আয়তনে বিশাল এবং রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। আর কাহিনীটা হলো পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস। তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ। বনবাসে থাকার সময়ে লঙ্কাদ্বীপের রাজা রাবণ
তার বোন সর্পণ্যকার সম্মান রক্ষার জন্য। লঙ্কা দ্বীপের রাজা রাবণ তার বোন সর্পণ্যকার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কার তার বাগান বাড়িতে বন্দি করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটি রামায়ণ কথা। অর্থাৎ এক কথা মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী, কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্যটাই হলো গল্প বলা, তবে সেটা কিসে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। এর বাইরে আছে মহাকাব্যের পরে আমরা আরো একটা রূপভেদের কথা বলেছি, সেটা হচ্ছে গীতিকবিতা। গীতিকবিতা হচ্ছে সংক্ষিপ্ত আকারের কবিতা। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তা তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ হওয়ায় সাধারণত দীর্ঘকাল হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদি দীর্ঘ হয় তাতেও অসুবিধে নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব কবিতাগুলি। যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্ভুক্ত করতেই হয়, তাহলে এরকম শ্রেণী বিভাগ করা যুক্তিযুক্ত হবে বলে মনে হয়। ভক্তিমূলক যেমন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা। স্বদেশপ্রীতিমূলক যেমন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান। প্রেমময়, এগুলো আমি কিন্তু ওগুলা প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা। শোকগাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতা ও এর সমপর্যায়ভুক্ত। বাংলা কবিতায় বিশেষ দুইটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। সেটা তোমরা নাম শুনেছো, কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিনের। এখানেও বলেছেন যে দুইটি ধারার জনক হচ্ছে কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। প্রথমজন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি ও দ্বিতীয়জন পল্লী কবি হিসেবে পরিচিত এবং স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্তভাবের দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ও সুজন বাদিয়ার গাড় জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। তাহলে এটুকুই আমরা কবিতা সম্পর্কে পড়লাম। কবিতার পরে আছে নাটক। এখন আমরা নাটকটা একটু পড়ি। বিশ্ব সাহিত্যের নাটক হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন, তবে মনে রাখা দরকার নাটক সেকেলে পুস্তকাকারে মুদ্রিত হয়ে ঘরে ঘরে পঠিত হতো না, কেননা তখনকার সময়ে কি ছাপাখানা ছিল না। নাটক অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষমও হয়। সংস্কৃত অলঙ্কারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল। যেমন শেক্সপিয়রও তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত অলঙ্কারিকবিদদের মতে কাব্য দুই ধরনের, দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য। দৃশ্য মানে দেখা, শ্রব্য মানে শোনা। নাটক প্রধানত দৃশ্যকাব্য, সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্য ব্যর্থ হয়। নাটক সচরাচর 5 অঙ্গে বিভক্ত থাকে। 1 প্রারম্ভ, 2 প্রবাহ অর্থাৎ কাহিনীর অগ্রগতি, 3 উৎকর্ষ, 4 গ্রন্থিমোচ্ছন অর্থাৎ পরিণতির দিকে উত্তরণ এবং 5 হচ্ছে উপসংহার। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ট্র্যাজেডি, যেটা বিয়োগান্তক নাটক, কমেডি, মিলনান্তক নাটক এবং প্রহসন, এই 3টি বিভাগে বিভক্ত করা যায়।
এদের মধ্যে ট্র্যাজেডিকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। ট্র্যাজেডির দুইটি অংশ ক্রিয়াশীল থাকে, প্লট অর্থাৎ নাটকের আখ্যান বা চরিত্র সৃষ্টি, সংলাপ চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছুর সমন্বয়ে সুরসঙ্গতি। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চের নায়ক বা নায়িকার জীবন কাহিনীরই দৃশ্য পরস্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। জিনিসটা একটু আরেকটু বলি, হ্যাঁ, ওই জিনিসটা বাদ দিলাম। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ট্র্যাজেডি, বিয়োগান্তক নাটক, কমেডি, মিলনাত্মক নাটক এবং প্রহসন, এই তিনটি বিভাগে বিভক্ত করা যায়। এদের মধ্যে ট্র্যাজেডিকেই সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্র্যাজেডির ভিতরে দুটি অংশ ক্রিয়াশীল থাকে, প্লট নাটকের আখ্যানভাগ, প্লট বা নাটকের আখ্যানভাগ, চরিত্র সৃষ্টি, সংলাপ চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছুর সমন্বয়ে সুর সঙ্গতি, অর্থাৎ যে ধরনের ঘটনা সেটার সাথে সুরের মিল রাখা। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চের নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরস্পরা উপস্থাপনের মাধ্যমে যেই নাটক দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য এরকম, মানব চরিত্রের যেই কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডির উপজীব্য বিষয়। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তিযোগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ে বা কথার সঙ্গে কাজের অসঙ্গতির মধ্যে, অর্থাৎ কোনো কিছুরই মিল থাকবে না। কমেডি আমাদের সুলভ ত্রুটি বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে, অশুভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে। শ্রেণীবিন্যাসের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে বিভক্ত করা সম্ভব, যেমন ধ্রুপদী নাটক, রোমান্টিক নাটক, অথবা ধরা যাক কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন। এইসব ব্যতিরেকেও হতে পারে গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত নাটক, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সমস্যা প্রধান নাটক, একাঙ্কিকা ইত্যাদি। ট্র্যাজেডি ও কমেডি মোটা দাগে দুইটি বিভাজন তো রয়েছে। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তরকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতে সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়। তারপর দীনবন্ধু আবির্ভূত হয় সামাজিক নাটক নিয়ে, তার নীলদর্পণ নাটক এর শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ, সেটার তারিখটা হচ্ছে, অর্থাৎ ওনার জন্ম তারিখটা হচ্ছে 1843 এবং ওনার মৃত্যু তারিখটা হচ্ছে 1911 সাল। গিরিশচন্দ্র ঘোষ একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটক জনা, বুদ্ধদেব, ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। তার সমসাময়িক গণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ উল্লেখযোগ্য। আর তারপরে আবির্ভাব কবি রবীন্দ্রনাথের, যিনি বাংলা নাটকেরও মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকবরী, ডাকঘর, অরূপরতন পথিকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে
আর তারপরে আবির্ভাব কবি রবীন্দ্রনাথের, যিনি বাংলা নাটকেরও মোড় ঘুরিয়ে দেন নানা দিকে। রক্ত করবী, ডাকঘর, অরূপরতন প্রতীকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রয়েছেন। তো আমরা আজকে নাটক এবং কবিতা সম্পর্কে বললাম। এখন নাটক এবং কবিতার যদিও বা বিস্তারিতভাবে এখানে আলোচনাটা আসে নাই, যতটুকু এসেছে তার মধ্যে থেকে আমরা যা জেনেছি তার উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন আমি তৈরি করেছি। সেগুলো আশা করি তোমাদের মাথায় এগুলোর উত্তরগুলো আছে, তারপরেও আমার সাথে তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। যেমন প্রথমটা হচ্ছে কবিতা কাকে বলে, এটা কিন্তু আমরা কবিতা অংশে প্রথমেই পড়েছি। উত্তরটা দেখো, ছন্দবদ্ধ ভাষায় যা লিখিত হয় অর্থাৎ পদ্যে যা লেখা হয় তাকে আমরা কবিতা বলি। কবিতার কয়টি রূপভেদ রয়েছে? দুইটি। কি কি? একটা হচ্ছে মহাকাব্য, আরটা হচ্ছে গীতি কবিতা। এখন আমি যদি বিস্তারিতভাবে না বলি প্রশ্নের উত্তরগুলা, তারপরেও তোমাদের মাথায় যা আসে তার সাথে আমারটার সাথে মিলিয়ে নেবে। যেমন এরপরের প্রশ্নটা হচ্ছে মহাকাব্য বলিতে কি বুঝো? আমরা এখানে বইয়ের মধ্যে পড়েছি যে যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী নিয়ে যে দীর্ঘ কবিতা রচিত হয় তাকে মহাকাব্য বলে। ভারতবর্ষের দুইটি প্রাচীন মহাকাব্য হলো মহাভারত ও রামায়ণ। মহাভারত সম্পর্কে বলা হয় যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ ভারতবর্ষে এমন কোনো ঘটনা ঘটে নাই যেটা মহাভারতে উঠে আসে না। এরপরে হচ্ছে রামায়ণ। রাম এবং রাবণের মধ্যে সীতাকে নিয়ে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই কাহিনী মূলত কাব্যরূপে প্রকাশ পেয়েছে রামায়ণ। মহাকাব্যের মূল লক্ষ্য হলো গল্প বলা, তবে সেই গল্প গদ্যে না হয়ে পদ্য আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ মহাকাব্য হলো এক ধরনের কাহিনী কবিতা। এরপর আমরা পেয়েছি মহাকাব্যের পরে গীতি কবিতা। এখন প্রশ্ন হচ্ছে গীতি কবিতা বলিতে কি বুঝো? সংক্ষিপ্ত আকারের কবিতাকে সাধারণত আমরা গীতি কবিতা বলি, এবং বইয়ের মধ্যেও কিন্তু সেটা আছে যে সংক্ষিপ্ত আকারের কবিতাকে সাধারণত গীতি কবিতা বলা হয়। ব্যক্তিগত অনুভূতি যখন ছন্দবদ্ধ পদে প্রকাশ পায় তখন তা গীতি কবিতা হয়ে ওঠে। গীতি কবিতা সাধারণত দীর্ঘ হয় না, তবে ক্ষেত্রবিশেষে পূর্ণ অভিব্যক্তি প্রকাশে তা দীর্ঘ হয়। বলা যায় বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যার উদ্দেশ্য তাই গীতি কবিতা। এরপর আমরা কবিতার মধ্যে থেকে এই প্রশ্নগুলো করলাম। তোমরা আশা করি আরও যে এমসিকিউ আছে এখানে, এমসিকিউগুলো নিজেদের মধ্যে থেকে রেডি করবা এবং নিজেরাই উত্তরগুলো তৈরি করবা, প্রশ্নও রেডি করবা, প্রশ্নের উত্তরও তৈরি করবা। এরপর নাটক সম্পর্কে কয়েকটা প্রশ্ন দেখো, যে বিশ্ব সাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন কি? এটা আমরা প্রথমেই পড়েছি যে বিশ্ব সাহিত্যের নাটক হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন। এরপরে সংস্কৃত সাহিত্যে নাটককে কাব্য বলা হয় কেন? সংস্কৃত সাহিত্যে নাটকের সংলাপগুলো কবিতা আকারে লেখা হতো এবং সংলাপগুলো কবিতা আকারে মঞ্চস্থ করা হতো, তাই সংস্কৃত সাহিত্যে নাটককে কাব্য বলা হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে শ্রব্যকাব্য দৃশ্যকাব্য কি, কেন বলা হয়? শ্রব্যকাব্য ও দৃশ্যকাব্য কেন বলা হয়? শ্রব্য মানে শোনা আর দৃশ্য মানে হচ্ছে কি দেখা। নাটকের মূল উদ্দেশ্যটাই হচ্ছে দর্শক সমাজ। দর্শক সমাজের সাথে নাটক ওতপ্রোতভাবে জড়িত, কেননা নাটক দর্শককে দেখাতে না পারলে সেটা কখনো সার্থক হয় না। শুনে এবং অভিনয় করে হৃদয়ঙ্গম করা হয় নাটক। শোনা মানে হচ্ছে, শ্রব্য মানে হচ্ছে শোনা, আর দৃশ্য মানে হচ্ছে কি দেখা। তাহলে শোনা এবং দেখা এটা হচ্ছে নাটকের মূল বিষয়, নয়তো নাটক কখনো সার্থক হবে না। সেজন্য নাটককে শ্রব্য এবং দৃশ্যকাব্য বলা হয়, শ্রব্যকাব্য এবং দৃশ্যকাব্য বলা হয়। এরপরের প্রশ্নটা হচ্ছে, আমরা এখানে নাটকের যে অংশটুকু আছে এখানে আমরা একটা ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা সবচাইতে আমার ভালো ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে, সেটা হচ্ছে নাটক কিভাবে সমাজকে সরাসরি প্রভাবিত করে। নাটক কিভাবে সমাজকে সরাসরি প্রভাবিত করে?
নাটক দর্শক শ্রেণীর সামনে অভিনীত হয়ে সরাসরি সমাজকে প্রভাবিত করে। সাহিত্যের সবচাইতে প্রাচীন ধারা হলো নাটক। নাটক প্রাচীনকালে পুস্তকাকারে ঘরে ঘরে পঠিত হতো না, অভিনীত হতো। কেননা তখনকার সময়ে কোনো ছাপাখানা ছিল না, সেজন্য নাটকের লক্ষ্য পাঠক নয়, দর্শক সমাজ। নাটকের অভিনেতাদের সাথে দর্শকদের মনোভাবের একটি সরাসরি সংযোগ স্থাপিত হয়। দর্শক যেহেতু সমাজেরই অংশ, তাই বলা যায় যে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে সংযোগ স্থাপন করে নাটক সমাজকে সরাসরি প্রভাবিত করে। আশা করি তোমরা উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নিয়েছো এবং তোমরাও কতটুকু শিখেছো জানি না, আশা করি চেষ্টা করবে, কারণ এই লকডাউনের সময়টা অপচয় করা আমি মনে করি ঠিক হবে না। ঘরে বসে মনোযোগী হয়ে পড়ালেখা করবে। আজ এইটুকুই, ঘরের বাইরে বের হবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।